আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মুর্শিদুদ্দিন। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তোমরা বিগত কয়েকটি ক্লাসে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ সম্পর্কে আলোচনা করেছি। এর আগের অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আজকে আমরা আলোচনা করব, যা বস্তুর উপর তাপের প্রভাব। অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। উপর তাপের প্রভাব। আচ্ছা, আমরা নামটা দেখি বুঝতে পারতেছি প্রভাব মানে কি। যেমন আমরা করোনার প্রভাবে আমরা শোকাহত বা মর্মাহত বা ক্লাস করতে পারতেছি না, অনলাইনে ক্লাস নিচ্ছি। করোনার যেমন প্রভাবে আমরা ক্লাস করতে পারতেছি না, স্কুলে গিয়ে অনলাইনে ক্লাস নিচ্ছি, একটা প্রভাব পড়ে। এরকম বস্তুর উপর যদি তাপ দেওয়া হয় সেটার কি প্রভাব পড়ে সেই সম্পর্কে আলোচনা করব। তা আমরা বস্তুর সম্পর্কে তো জানি, আমাদের চোখের সামনে তিন ধরনের বস্তু দেখা যায় নর্মালি: কঠিন, তরল, বায়বীয় পদার্থ। যেমন আমরা বরফের যদি চিন্তা করি, সেটা কঠিন, কিন্তু তাপ দিলে কি হয়ে যায়? তাদের পানির কণাগুলো বা অণুগুলো পরস্পর থেকে, পরমাণুগুলো পরস্পর থেকে দূরে যেতে থাকে, পরে কঠিন থেকে তরলে হয়। তরলকে যদি আরো তাপ দেওয়া হয় তখন সেই কণাগুলো আরো দূরে যেতে থাকে, ফলে বাষ্পে রূপান্তর হয়। তার মানে কি, তাপের কারণে অবস্থার পরিবর্তন হয়। যদি আমি এই প্লাস্টিকের কলমটাকে তাপ দিই, সেটা কি থাকবে এরকম? অবশ্যই সেটা গলে যাবে। তার মানে কি, একটা বস্তু যদি আমি পানির কথা যদি চিন্তা করি, যে পানির কণাগুলো, আচ্ছা পানির কণা, হ্যাঁ এটাই বলি, ছোট ছোট কণা আছে একসাথে। বরফের কণা যদি আমি মনে করি, এরকম ছোট ছোট কণা আছে, আন্তঃনবিক দূরত্ব খুবই কম। এটা যদি বরফের কণা বলি, বরফের কণা, বরফ, বরফ কুচি, আর সেটাকে যদি তাপ দেওয়া হয় আরেকটা পাত্রে, এই বরফের কুচিকে যদি আমি তাপ দেই, তখন কি হয়ে যাবে? তরলে রূপান্তর হয়ে যাবে। তাপ দেওয়া হলো একটা বার্নারের সাহায্যে, এই বার্নারের সাহায্যে যদি আমি তাপ দেই, তখন সেটি কি হলো? তরলে রূপান্তর হলো, তরল। তার মানে কি, অবস্থার পরিবর্তন হলো, তার আকৃতির পরিবর্তন হলো। সুতরাং তাপের কারণে কিন্তু বস্তুর প্রভাবিত হচ্ছে, যে কঠিন থেকে তরল রূপান্তর। আরো যদি তাপ দেই, সেটা বাষ্পে রূপান্তর হবে। একটা কণা থেকে একটা কণা আরো দূরত্ব বেড়ে যাবে, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে, এবং একটা অণু থেকে আরেকটা অণু বা একটা পরমাণু থেকে একটা পরমাণুর আন্তঃআণবিক শক্তি কমে যাবে। কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কম, আন্তঃআণবিক শক্তি বেশি। কঠিন থেকে তরল যখন হয়, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায় কিন্তু শক্তি কমে যায়। যখন বাষ্পে রূপান্তর হয়, আন্তঃআণবিক দূরত্ব আরো বেড়ে যায় কিন্তু আন্তঃআণবিক শক্তিটা কমে যায়। তার মানে তাপের কারণে একটা শক্তির প্রভাব আছে। এই জন্য আমরা বলবো তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার কি? শক্তি। কেন শক্তি বুঝতে পারছো তো? যে অবস্থার যেহেতু পরিবর্তন হচ্ছে, যেমন আমি যদি কোনো এই বোর্ডটাকে যদি আমি উঠাতে চাই, আমার শক্তির প্রয়োজন, অবস্থার পরিবর্তন হলো। এই নিচে ওয়াল থেকে যদি আমি দূরত্ব নিয়ে আসি, অবস্থার পরিবর্তন করলে শক্তির প্রয়োজন। সে একইভাবে কঠিন থেকে তরল রূপান্তর, তরল থেকে বাষ্পে রূপান্তর করলাম, সেটা কি? শক্তির প্রয়োজন। এই শক্তিটা কোথায় থেকে পেলাম? তাপ। এই জন্য বলা হয় তাপ এক প্রকার শক্তি। ক্লিয়ার? এখন তাপের সাথে আরেকটা শব্দ, তাপ এক প্রকার শক্তি, আচ্ছা তাপের একক কি? তাপের একক সম্পর্কে আমাদের জানতে হবে, আর সেই এককটা কিভাবে পরিমাণ করা হয়। যেমন আগে তাপের একককে ক্যালোরি বলা হতো, আগে তাপের এককে ক্যালোরি বলা হতো, আর এখন তাপের একক হচ্ছে জুল। যেহেতু শক্তি, তাপ এক প্রকার শক্তি, তাই তাপের একক লিখে দিয়ে আগে, তাপের একক। একক কেন বলা হয়?
যেমন কোনো কিছু পরিমাণ করতে হলে তার কোনো একটা মাধ্যমে কোনো একটা রাশির সাথে তুলনা করতে হয়, সেটা হচ্ছে তার একক। যেমন আমি যদি আমার ওয়েটটা ওজন করতে চাই, আমার ওয়েটটা পরিমাণ করতে চাই, তখন কি দাঁড়িপাল্লার সাহায্যে কেজি পাথর দিয়ে মাপতে হবে, এই জন্য কেজি হচ্ছে ওজনের একক কেজি। আমি যদি বডির দৈর্ঘ্য প্রস্থ মাপতে চাই, সেটা হচ্ছে মিটার বা সেন্টিমিটার বা ফিট, ফুট বা ইঞ্চি, এই জাতীয় বলা হয়। এটা হলো একক, পরিমাপের একক। দৈর্ঘ্য প্রস্থর একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার। এরকম তাপের একক হচ্ছে ক্যালোরি। ক্যালোরি কেন বলা হতো আগে? কারণ তাপ যেহেতু শক্তি হয়, যেন কত ক্যালোরি খাবারের প্রয়োজন হয়। আমরা আজকে আমার একজন সুস্থ মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের কতটুকু খাবার খেলে সে সুস্থ থাকবে সেই সম্পর্কে বিএমআই নির্ণয় করতে হয়। সেই জায়গায় আমরা কতটুকু ক্যালোরি থাকে, যেমন 1 গ্রাম বাদামে কত ক্যালোরি শক্তি থাকে, তাই না? তাই শক্তি ব্যবহার করা হতো। আর যেহেতু তাপের একক শক্তি, আর শক্তির একক আমরা জানি জুল, সেই জন্য তাপের একক জুল অথবা ক্যালোরি। এখন এটা তো সবার কাছে প্রশ্ন জাগতে পারে, সবাই কি কথাটা বুঝতে পারছো তো, যে কেন জুল কেন ক্যালোরি? আচ্ছা, এটা তো সবার কাছে প্রশ্ন জাগতে পারে যে জুল, 1 জুল কতটুকু, 1 ক্যালোরি কতটুকু, 1 ক্যালোরি শক্তি কতটুকু? আমরা কি হাতে মুঠো দিয়ে আমি পরিমাণ করব, না কিভাবে পরিমাণ করব? সেটার জন্য যদি আমি বলি যে এই পাত্রে 1 গ্রাম পানি নিব, আমি এগুলো মুছে দিই আর একটু যদি ক্লিয়ার করতে চাই, যে একটি পাত্র নিলাম, এতে আমি মাত্র 1 গ্রাম পানি নিলাম। এতে মাত্র কত গ্রাম পানি নিলাম? 1 গ্রাম পানি নিছি। সেই 1 গ্রাম পানিতে যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যদি 1 গ্রাম পানিকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করতে চাই, তাপমাত্রা পরিমাণ করতে চাই, তবে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে 1 ক্যালোরি। সেটা যদি আমি লিখি এইভাবে, যে 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ কে তাপের প্রয়োজন তা হলো 1 ক্যালোরি। আবার বলি, 1 গ্রাম পানি নিলাম, সেটার তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়াতে চাই, যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে 1 ক্যালোরি। তাই আমরা এটাও জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, মানে 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। ক্লিয়ার? তাহলে তাপ সম্পর্কে আমরা এইটুকু জানতে পেরেছি, তাপের একক, তাপটা কি, তাপের কারণে কি হয়। এখন এরপরে আসতেছে এই লাইনে দেখো একটা তাপমাত্রা কথাটা আছে। তাপমাত্রাটা কি? তাপের ফল। তাপ যদি বাড়ায় দেই তখন তাপমাত্রার তারতম্য হবে। তবে যে বস্তুর তাপ শক্তি বেশি আর কোন বস্তুর তাপ শক্তি কম, সেটা তাপমাত্রার উপর নির্ভর করে না। তাপমাত্রা যেমন, তাপমাত্রাটা কি? যদি আমি একটা পাত্র আঁকি, এখানে কিছু পানি দিলাম, এখানে যদি আরেকটা পাত্র আঁকি, এখানে আর কিছু পানি দিলাম, পানি, এটাতেও পানি। আমি যদি দুইটা হাত, এই হাত আমি দুইটাকে স্পর্শ করি, দেখা যাবে একটা পানি একটু ঠান্ডা, এটা যদি একটু পানি ঠান্ডা নেই আর এটা যদি গরম নেই, তখন কি আমরা বুঝতে পারবো যে এটা তো 1 লিটার আছে, এটা তো 1 লিটার আছে, কিন্তু পানির পরিমাণ সমান, কিন্তু দেখা যায় এটা একটু গরম থাকতে পারে, মানে তাপটা, আর এটা যদি ঠান্ডা থাকে, যদি আমি হাত ঢুকিয়ে দিই, দেখা যাবে
একটাতে একটু গরম অনুভব হবে, একটাতে ঠান্ডা অনুভব হবে। সুতরাং তাপমাত্রা হচ্ছে তাপের ফল, বা কোনো বস্তু ঠান্ডা না গরম তারই ফল। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু গরম না ঠান্ডা সেটারই ফল। আচ্ছা, সুতরাং সাধারণত আমরা ধারণা করে থাকি অনেক সময় যে শক্তির প্রবাহ হয় বেশি শক্তি থেকে কম শক্তির দিকে। সেটা সত্য না। যে আমরা তাপ শক্তি মনে করো এটাতে আছে 1 লিটার, এটাতে আছে 1 লিটার পানি, তখন তাপমাত্রা একই থাকবে। তাপমাত্রা যদি এটা বেশি থাকে এটা কম থাকে, তবে এই বেশি তাপ থেকে কম তাপের দিকে আমরা শক্তি প্রবাহিত হবে। কিন্তু যদি এই তথ্যটা এরকম হয় যে, আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা পাইপ আছে, এতে পানি আছে কত, 1 লিটার, 1 কেজি পানি দিলাম পানি। আর একটা বল আছে, এটাতেও পানি আছে, এটা 10 কেজি। এখন যদি আমি এটাকে একটা তার দ্বারা সংযুক্ত করে দিই, একটা পাইপ দ্বারা সংযুক্ত করে দিই, একটা পাইপ দ্বারা যদি সংযুক্ত করে দিই, তখন আমরা অবশ্যই বলবো যে এই কম পানি থেকে বেশি পানির দিকে পানি প্রবাহিত হয়। যেটা পানিটা কি কম আছে, এটা পানি বেশি আছে। তার মানে আমরা তো বলতে পারতাম বেশি পানি থেকে কম পানির দিকে প্রবাহিত। যেমন আমরা নদীতে পানি কম থাকে, সমুদ্রে পানি বেশি থাকে, নদী থেকে পানি সমুদ্রের দিকে প্রবাহিত হয়। যেখানে বেশি পানি সেই জায়গা থেকে কিন্তু কম পানির দিকে আসে না। তার মানে পানির প্রবাহটা নির্ভর করে উচ্চতার উপর। একইভাবে তাপ কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্ভর করে তাপমাত্রার উপর, তাপের উপর না। যেমন একটা আলপিন নিলাম, আমি একটা আলপিন নিলাম, এতে তাপ আছে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। আর একটা 1 বালতি পানি নিলাম, এটার ভর হচ্ছে 500 গ্রাম, 500 না 50 গ্রাম, এটার ভর হচ্ছে 50 গ্রাম। আর এখানে যে পানি নেওয়া হলো সেটা কত, 10 কেজি, এটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এই দুটা বস্তুকে যদি আমি অন্য একটা বস্তুর সংস্পর্শে আনি, দেখা যাবে এটা থেকে তাপ ওই বস্তুতে যত দ্রুত যাবে এই থেকে তত ঠান্ডা হতে তার চেয়ে বেশি সময় লাগবে। তার মানে এই 20 ডিগ্রি তাপমাত্রা পানি, 30 ডিগ্রি 50 গ্রাম পানি তাপমাত্রাতে শক্তি এই 20 ডিগ্রি পানির বেশি। যদিও তাপমাত্রা কম, তাপমাত্রা কম থাকা সত্ত্বেও এই আলপিনের চেয়ে শক্তি কার বেশি, এটা। সেই জন্য বলা হয় বেশি শক্তি থেকে কম শক্তি থেকে যে তাপমাত্রা প্রবাহিত হবে সেটা সত্য নয়। প্রবাহ নির্ভর করে তাপমাত্রার পরিমাণের উপর। আচ্ছা, সুতরাং তাপমাত্রা হচ্ছে তাপের ফল, যা গরম ও ঠান্ডার অনুভূতি জন্মায়। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপ হচ্ছে সহজ কথা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আর তাপমাত্রা হচ্ছে তাপের ফল, যা গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়। ক্লিয়ার? আচ্ছা, এখন তাপমাত্রার কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে তাপ ধারণ ক্ষমতাটা, সেটা কিরকম। তাপ ধারণ ক্ষমতা, মনে করো আমি এই আলপিনের কথা বলি আর এই পানির কথা বলি। এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আছে, কিন্তু পানির পরিমাণটা বেশি। আর এটা আলপিন আছে, পরিমাণটা কম। এখন যদি আমি দুটাকে ঠান্ডা করতে চাই, ফ্যানের বাতাসে, একই ফ্যানের নিচে যদি রেখে দেই, দেখা যাবে আলপিনটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে, যদিও তাপ বেশি ছিল, কারণ বস্তুর ভরটা কম, পানিটা পরে ঠান্ডা হবে। অথবা তুমি যদি এই পানির কথাই বলো যে এইটাতে আছে 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, আর এটাতেও 20 ডিগ্রি, কিন্তু এখানে আছে 10 কেজি পানি, এখানে আছে 1 কেজি পানি।
এই দুটা পাত্রকে যদি আমি ফ্যানের নিচে রেখে দেই, ফ্যান ঘুরে ঠান্ডা করতে চাই, তখন দেখা যাবে এই পানিটা আগে ঠান্ডা হয়ে যাবে, এই পানিটা পরে ঠান্ডা হবে। কি কারণে হবে? কারণ তার পরিমাণটা কম, এর পরিমাণটা বেশি। ক্লিয়ার? তার মানে কি, পদার্থের পরিমাণের উপর নির্ভর করে তাপমাত্রার আদান প্রদান। আর যদি দুটা বস্তু ভিন্ন হয়, মনে করি একটা লোহা নিলাম, 1 কেজি লোহা, 1 কেজি লোহার দণ্ড, এটা লোহা, 1 কেজি, আর 1 কেজি কাঠ, 1 কেজি কাঠ না হলো। এই দুটা বস্তুকে যদি আমি রৌদ্রে রেখে দিই, ছাদের উপরে রেখে দিই, দেখা যাবে কোনটা আগে গরম হবে। আমরা প্রথমেই বলবো কাঠ দ্রুত গরম হবে। তোমরা একটু লক্ষ্য করো, কাঠটা দ্রুত গরম হয়। কোনো এক সময় দুইটা সমান গরম হয়ে গেল, মনে করো দুইটা 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। দুটাকে আমি ছাদে রেখে দিলাম, দেখা গেল দুটা কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। এখন যদি আমি ঘরের রুমে নিয়ে আসি আর ফ্যানের নিচে রেখে দিই, দেখা যাবে কাঠটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। কাঠটা কি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে, লোহাটা দেরিতে ঠান্ডা হবে। এটা কারণ কি? সেটা হচ্ছে লোহার উপাদান বা কাঠের উপাদানের উপর। সুতরাং উপাদান যদি ভিন্ন হয়, তাপমাত্রাও ত্যাগ করা বা গ্রহণ করার ক্ষমতা কম বেশি হবে। এখানে কাঠের উপাদান আর লোহার উপাদান ভিন্ন, যার কারণে কাঠের তাপ ধারণ ক্ষমতা, তাপমাত্রাটা ধারণ ক্ষমতা এবং ত্যাগ করার ক্ষমতা কম। দ্রুত গ্রহণ করবে, দ্রুত ত্যাগ করবে। একইভাবে লোহাও 1 কেজি ছিল, কিন্তু আস্তে আস্তে গরম হবে, আস্তে আস্তে সে ঠান্ডা হবে, তার তাপ ধারণ ক্ষমতা বেশি। সুতরাং কাঠের তাপ ধারণ ক্ষমতা কম আর লোহার তাপ ধারণ ক্ষমতা বেশি। এটাকে আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা বলা হয়, যে কার তাপ ধারণ ক্ষমতা বেশি। সুতরাং বস্তুর ওজন একই তাপমাত্রা দেখা যায়, কিন্তু উপাদান ভিন্ন হওয়ার কারণে দুজনের তাপ ধারণ ক্ষমতা 2 রকম। ক্লিয়ার? এই হচ্ছে তাপের বা তাপমাত্রার কিছু ধর্ম, যে উপাদান যদি ভিন্ন হয় একরকম হবে, পরিমাণ যদি ভিন্ন হয় তাপ ত্যাগ করা গ্রহণ করার ক্ষমতা ভিন্ন রকম হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো পদার্থের তাপমাত্রিক ধর্মটা কি। যে আমরা জানি সবকিছুর একটা ধর্ম থাকে, যেমন আমাদের ধর্ম কি? টিচার ধর্ম হচ্ছে আমরা যেখানেই যাব সেখানেই পড়ানোর প্রতি একটা আগ্রহ থাকে, যে তুমি কি পড়ো, কোন ক্লাসে পড়ো, তুমি কি পড়ো, আমি একটু দেখি তো তুমি পারো কিনা। তুমি যদি সায়েন্সে পড়ো, সায়েন্সের বলো তো, ফিজিক্সের আর কুলম্বের সূত্রটা বলো তো, এরকম একটা ধর্ম থাকে। সুতরাং স্টুডেন্টের ধর্ম থাকে যত ফাঁকি দেওয়া যায়। এখন বর্তমান যুগের যে স্টুডেন্ট খালি মোবাইল বা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ক্লাসের যদি কথা বলি, যেন তোমরা ফেসবুকে ক্লাসগুলি দেখো, তখন সেটা দেখতে রাজি না, তখনই বলে নেট নাই, এটা নাই, সেটা নেই। কিন্তু যদি বলি এমনি ফেসবুক চালাও, তখন নিজের টাকা দিয়ে সে ফেসবুক চালাতে কোনো দ্বিধাবোধ করে না। এটা হলো স্টুডেন্টদের ধর্ম। এরকম তাপমাত্রিক ধর্ম কিছু ধর্ম আছে, যেমন পানিকে যদি আমি তাপ দিই, 10 ডিগ্রি তাপমাত্রা দিই, আর লোহাকে যদি তাপ দিই সেই 10 ডিগ্রি, একই রকম কি পরিবর্তন হবে? একই রকম কি প্রসারিত হবে? একরকম হবে না। সেটা যদি পানিকে তাপ দেই 1 ডিগ্রি, পারদকে যদি তাপ দেই 1 ডিগ্রি, তখন কি দুজনের প্রসার একরকম হবে না। সুতরাং এই যে ধর্মটা, পদার্থের যে প্রসারণের যে একটা ধর্ম, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। যদি তোমরা সংজ্ঞা হিসাবে বলতে পারো যে তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তন করলাম, যেমন 1 গ্রাম পানির তাপমাত্রাকে যদি তাপমাত্রা পরিবর্তন করি যতটুকু হয়, আর 1 গ্রাম পারদকে যদি সেই একই পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করা হয়, দুজনের পরিবর্তন কিন্তু একরকম হবে না। সেই কথাটাই বলা হয়েছে তাপমাত্রা পরিবর্তিত হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয়, ধর্মটা কিন্তু আগের মতন থাকবে না, পদার্থটা পরিবর্তন হয়ে যাবে। সেই পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাণ করে তাপমাত্রা মাপা যায়, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, সূক্ষ্মভাবে পরিমাণ করার জন্য। সুতরাং
দেখো তোমরা থার্মোমিটার যারা ব্যবহার করো, জ্বর মাপার যে থার্মোমিটার, সেটাতে কি ব্যবহার করা হয়? পারদ। পারদ কেন বলা হয়? আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, হ্যাঁ, এই যে থার্মোমিটারটা ব্যবহার করি আমরা, থার্মোমিটার, সেটাতে কি ব্যবহার করা হয়? এরকম পারদ ব্যবহার করে, ছোট ছোট দাগ থাকে, পারদ। এটা কি ব্যবহার করা হয়? পারদ। সুতরাং পারদ একটি তাপমাত্রিক পদার্থ। পারদটা কি? তাপমাত্রিক পদার্থ। পারদ, পানি ব্যবহার না করে পারদ কেন ব্যবহার করা হয়? যে পানিকে অনেক তাপ দিলে সেটা পরিবর্তন হয়, অবস্থানের পরিবর্তন হয়, প্রসারিত হয়। কিন্তু পারদটাকে অল্প তাপ দিলেই সেটা কি, 1 ডিগ্রি তাপ দিলেই সেটা অনেক পরিবর্তন হয়ে যায়। যা পানিকে 1 ডিগ্রি তাপ দিলে সে কি খুবই পরিবর্তন হবে না, চোখে পড়বে না। কিন্তু পারদকে যদি 1 ডিগ্রি দেই, 1 ডিগ্রি দিলেই সে অনেকটা দূরে সরে যায়, এরকম দেখা যায়, চোখে অনুভব করা যায়। সেই জন্য পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ। একই রকম অ্যালকোহলও তাপমাত্রিক পদার্থ, থার্মোমিটারে ব্যবহার করা হয়। আমরা নরমালি পারদ থার্মোমিটারকে দ্বারা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাণ করি? 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পরিমাণ করি। আরো কিছু থার্মোমিটার আছে যেটাকে বলা হয় যেমন থার্মোকাপল। থার্মোকাপল একটা তাপ মাপার যন্ত্র। হ্যাঁ, থার্মোকাপল দিয়ে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পরিমাণ করা যায়। আর -200 ডিগ্রি তাপমাত্রা পরিমাণ করা যায়। সুতরাং থার্মোকাপল আরেকটা তথ্য। আর তাপমাত্রা পরিমাণের জন্য আমরা নরমালি ডিগ্রি ব্যবহার করি। আর আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত সেলসিয়াস স্কেল ব্যবহার করি, কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা কি ব্যবহার করি? ডিগ্রি সেলসিয়াস। মনে করো 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যে তাপমাত্রা পরিমাণ করা হয় সেটা হচ্ছে কি? কেলভিন। 1 কেলভিন। এই 1 কেলভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস? 273 পয়েন্ট কত? 273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তা আমরা আজকে জানতে পারছি কি কি সম্পর্কে? তাপ কি? তাপ এক প্রকার শক্তি। তাপমাত্রা কি? তাপের ফল, যা গরম ও ঠান্ডার অনুভূতি জন্মায়। আর পদার্থের তাপমাত্রার কিছু বৈশিষ্ট্য আছে, কে বেশি গ্রহণ করবে, কে বেশি ত্যাগ করবে। ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা কার বেশি থাকবে। এরপরে বলা হলো তাপমাত্রিক পদার্থ। আর তাপ শক্তিটা কোন দিকে প্রবাহিত হবে? বেশি শক্তি থেকে কম শক্তি দিকে তাপমাত্রা প্রবাহিত হবে, না কম শক্তি থেকে বেশি তাপমাত্রা প্রবাহিত হবে? সেটা হচ্ছে তাপমাত্রার আরেকটা ধর্ম। আর এখন বলা হলো যে তাপমাত্রিক ধর্মর কারক কোনটা বেশি থাকে? পানির তাপমাত্রিক পদার্থটা কি? যে তাপমাত্রিক পদার্থটা হচ্ছে যার তাপ দিলে, তাপমাত্রা পরিবর্তন করলে তার অবস্থার পরিবর্তন খুব দ্রুত হয়। যেমন পারদ, খুব অল্প তাপ দিলেই সেটা পরিবর্তন হয়ে যায়। এরপরে আমরা যে ব্যবহার করি ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস আমরা নরমালি ব্যবহার করি, কিন্তু তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। 1 কেলভিন সমান কত? 273.15 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? আবার এটাও সত্য, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন। এটা কিন্তু সমান। যদি তোমার 10 ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিনে রূপান্তর করতে চাও, এই 273.15 এর সাথে, সরি এটা কেলভিন ছিল, 10 ডিগ্রি কেলভিনকে ডিগ্রি সেলসিয়াস যদি করতে চাও, সেই 210 আবার যোগ করতে হবে ডিগ্রি সেলসিয়াস। কত হলো? 283 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমরা যদি স্কেলের দিকে তাকাই, তখন দেখা যাবে যে 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেলভিন সমপরিমাণ। মানে আজকে সময় কম, তারপর আমি দেখাতে চাচ্ছিলাম না, আগামী ক্লাসে আমরা এই ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এর সম্পর্কে আইডিয়া দেব। 3 ধরনের স্কেল আছে, যে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট
তারপর কেলভিন। হ্যাঁ, এই তিনটা স্কেলের সম্পর্ক, একটার সাথে একটা সম্পর্ক কি, কত থেকে কিভাবে শুরু হয় সেটা, নিম্ন স্থিরাঙ্ক কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, হিমাঙ্ক, সেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ করবো। আজকে আমরা এইটুকুই করতে চাই। তোমরা বাড়ি কাজ করতে পারো খুব অল্প, যে এক, তাপ কি, দুই, তাপমাত্রা কাকে বলে, তিন, তাপ ও তাপমাত্রা পার্থক্য লিখো, তাপমাত্রা পার্থক্য লিখো। চার, একক, কেলভিন কি, ক্যালোরি কি, ক্যালোরি ও জুলের সম্পর্ক লিখ। পাঁচ, তাপমাত্রিক ধর্ম কি, পদার্থের তাপমাত্রিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম কি। ঠিক আছে, এরপরে এই ছোট ছোট অংশগুলো আজকে পড়ো, আর বইটা একটু রিডিং পড়বা। বইয়ের কি কি তথ্য দেওয়া আছে সেই সম্পর্কে জানতে হবে। তারপর আমরা আগামী ক্লাসে বিশদ আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রথম ক্লাস আমি এই জন্য আগাই নেই, আজকে একেবারে লাইভ ক্লাসে দেখা যায় একেবারে স্টুডেন্ট নেই। আশা করি আগামী ক্লাসে বেশি স্টুডেন্ট উপস্থিত হবে, এই কারণে আমি অল্প আলোচনা করেছি আর একই জিনিস বারবার আলোচনা করেছি, যাতে তোমরা আগামী ক্লাসে সবাইকে শেয়ার করে জানিয়ে দিবা, রুটিন অনুযায়ী যেন সবাই ক্লাস করে। আর লাইভ ক্লাসে যেন সবার নাম, রোল, শ্রেণীর নামটা লিখে দেয়, তবে আমরা বুঝতে পারবো কে ক্লাসে উপস্থিত হয়েছে, কে উপস্থিত হয় নাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।